সিরিয়ার ভবিষ্যৎটি আসলে কি? অনেকেই বলছেন দেশটি এখন, হাসান ফেরদৌসী বলেন দেশটি বিভক্ত হয়ে যেতে পারে। এই যে ৩-৪ রকম মানে গ্রুপ রয়েছে ওখানে, প্রত্যেকটার ইডিওলজি এবং তাদের ধর্ম, এবং এখানে আইসিস রয়েছে। আইসিসের একটা বড় গ্রুপ এখানে, তারা ফোর্স করার চেষ্টা করে। এই যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো তো বেশিরভাগই ধর্মীয়। তারা সত্যি সত্যি কোনো গণতান্ত্রিক ভোটিং প্রসেসে যাবে কিনা এবং গণতান্ত্রিক প্রসেস ফলো করবে কিনা, সেটা আমরা এখনো জানি। এই অঞ্চলে ইসরায়েলের প্রতিপক্ষ হয়ে না উঠতে পারে কেউ, তা নিশ্চিত করা। প্রতিপক্ষ বলতে মূলত কি বোঝায়? আর তো কেউ বাকি নেই, সবাইকে তো নিশ্চিত করে দেওয়া হচ্ছে। বাকি আছে একমাত্র ইরান। আপনি বলেছিলেন যে সিরিয়ার আর্মিরা বেতন পাচ্ছিলেন না। বেতন পাবেন কিভাবে? সিরিয়ার উপর আমেরিকান স্যাংশন, যে স্যাংশনের কারণে সিরিয়া একেবারে অকেজো হয়ে গিয়েছিল। বিকজ সুইফটের মাধ্যমে কোনো আদান প্রদান আপনি করতে পারবেন না, আপনাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ার যে রিফাইনারি আছে, অয়েল ক্ষেত্রগুলো আছে, সব হলো নর্থ ওয়েস্ট অর্থাৎ উপরের দিকে দেশের। সেটি আমেরিকা অনেক আগেই দখল করে নিয়েছে। আমেরিকার ঘাঁটি আছে সেখানে। সেখান থেকেও কুর্দি নিয়ন্ত্রণ, সেখানে কুর্দি নিয়ন্ত্রণ বা আমেরিকান নিয়ন্ত্রণ আসল কথা যেটি। এবং সেটির কারণে সেখান থেকে কোনো তহবিল তারা, অর্থাৎ অয়েল বিক্রি করে যে অর্থ আনা যায়, সেটিও তারা করতে পারছিলেন না। এই সমস্ত কারণে আবার যেটি আপনি বলেছেন যে দেশটি বিভক্ত, আপনি আলওয়াইতের কথা বলেছেন। আলওয়াইত আবার শিয়ারও একটি ফ্র্যাকশন, যারা এতটাই মানে ইসলামের বাইরে, এবং ক্ষুদ্র একটি অংশ সিরিয়াতে। সুন্নি মেজরিটি আছে, কুর্দি আছে, খ্রিশ্চান আছে, অনেক ভাগ আছে এখানে। সো ইটস এ কমপ্লেক্স সিচুয়েশন। এবং দেশটি তৈরি হয়েছে অযৌক্তিক একটি অংশ কুর্দি, একটি অংশ টার্কিশ, একটি অংশে আছে আরব। একটি অদ্ভুত মানে ম্যাপ। এখানে আরো বিশাল কথা বলা যেতে পারে, কিন্তু আমি আপনার কাছে আসবো। আপনি বেশ কয়েকটি কথা বলেছেন, আমার মনে হয় যে এটি পরিষ্কার হওয়া উচিত। আমি শফিকুর রহমান আপনার কাছে যাব। আমরা মোটামুটি বেশ শুনলাম সিরিয়ার কি কারণে পতনটা হলো, কী সব কারণে, আমিও কিছু বললাম। কিন্তু সিরিয়ার ভবিষ্যৎটি আসলে কি? অনেকেই বলছেন দেশটি এখন, হাসান ফেরদৌসী বলেন দেশটি বিভক্ত হয়ে যেতে পারে। আসলেই কি তাই, নাকি আরেকটা আফগানিস্তান দেখতে পাচ্ছি আমরা এখানে? এটা দুটোই সম্ভাবনা রয়েছে। আরেকটা আফগানিস্তান যে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এই যে ৩-৪ রকম মানে গ্রুপ রয়েছে ওখানে, প্রত্যেকটার ইডিওলজি এবং তাদের ধর্ম, এবং এখানে আইসিস রয়েছে। আইসিসের একটা বড় গ্রুপ এখানে, তারা ফোর্স করার চেষ্টা করে। যারা এখন ইসরায়েল যেটা বলছে যে ওখানে আইসিস, এবং আমেরিকানরা যেটা বলছে যে ওখানে আইসিসের যেন কোনো রকম বেস বা না থাকে, সেই জন্য ইসরায়েল কন্টিনিউয়াস বম্বিং করে চলেছে। ইসরায়েল গত ৭-৮ দিনে প্রায় ৫০০ জায়গায় বম্বিং করেছে। এখন সিরিয়াকে একেবারে সম্পূর্ণভাবে ইনভ্যালিড করে দেবে এই বম্বিং, এবং এতে অস্ত্র, তাদের কোনো পাওয়ার থাকবে না। মানে রিয়েল পাওয়ার, মিলিটারি পাওয়ার এবং অর্থনৈতিক পাওয়ার এবং পলিটিক্যাল প্রসেসে যাওয়ার জন্য যে ইচ্ছা, এই এই যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো তো বেশিরভাগই ধর্মীয়। তারা সত্যি সত্যি কোনো গণতান্ত্রিক ভোটিং প্রসেসে যাবে কিনা এবং গণতান্ত্রিক প্রসেস ফলো করবে কিনা, সেটা আমরা এখনো জানি। সেই জন্য এটা আফগানিস্তান হবে না মনে হয়, কারণ এটা ইসরায়েলের এত কাছে, ইসরায়েল অতখানি ওই পর্যায়ে যেতে দেবে না, বা আমেরিকানরা অত মানে কন্ট্রোলে থাকতে দেবে না। এখানে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে টার্কির একটা বড় রকম ইন্টারেস্ট এখানে রয়েছে। এখন টার্কি সরাসরি ভাবে, এবং তারা অলরেডি বলেছে যে এই যে আমরা যেসব পলিটিক্যাল গ্রুপের কথা, মানে বিদ্রোহী গ্রুপের কথা বলছি, তার ভেতরে একটা গ্রুপকে তো টার্কির একেবারে দিন রাত তারা সাহায্য করে চলেছে। এখন সরকারে কি হবে এবং সরকারটা কোথায় হবে, কিভাবে হবে? এটা কি একটা সেন্ট্রাল সরকার থাকবে, নাকি অনেকগুলো প্রভিন্স আকারে অনেকগুলো ডিফারেন্ট অর্গানাইজেশনকে, ডিফারেন্ট গ্রুপকে অর্গানাইজ করে দেবে? এবং সেখানে আমেরিকার ভূমিকা
টার্কির ভূমিকা, ইসরায়েলের ভূমিকা কি থাকবে, এটা একটা বড় রকম। আপনারা যদি ম্যাপ দেখেন, এই ম্যাপে দেখবেন যে এর পাশে জর্ডান, এর পাশে ইরাক, এর পাশে ইসরায়েল। এটা এমন একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং এরিয়া। একদিকে লেবানন, একদিকে টার্কি। কাজী এটার যে একটা জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল, কালচারাল একটা বড় রকম মানে ইস্যু আছে। এটা কি হবে, এটা আমার কাছে মনে হয় যে আফগানিস্তান হবে না, কিন্তু এটা পলিটিক্যাল প্রসেসের একটা তাড়াতাড়ি যাবে বলে আমার মনে হয়। এটা অনেক কনফ্লিক্ট হবে, বিভিন্ন রকম। এখন কে কাকে আর্মস দেবে, টার্কি কতটুকু ইনফ্লুয়েন্স করবে, ইসরায়েল কতটুকু আসবে। ইসরায়েলের যেটা একটু আগে ফেরদৌস সুন্দর বলেছেন যে তাদের যে মানে এক্সপ্যান্ড করার যে থিওরি, আমরা গাজায় দেখেছি ইসরায়েল অলরেডি গাজা নিয়ে নিয়ে, এটা যে ফিরবে বলে আমার মনে হয়। লেবাননের অনেক অংশ তারা নিয়ে নিচ্ছে, অথবা নেগোসিয়েট করে এমন ভাবে তারা আর কি তাদের ইসরায়েলি আর্মি রেখেছে, ডিফেন্স আইডিএফ রেখেছে যে ওরা ওখানে আর আসতে পারবে। এখন এই দিকটায় যদি সিরিয়ান সাইডটায় আগে ছিল না এতখানি, একটা ভয় ছিল যে ইরান এবং রাশিয়া হয়তো মানে কোনো রকম ভাবে এটাকে ডিফেন্ড করবে, কিন্তু রাশিয়া যখন যুদ্ধ করে ফেলেছে তখন এটা ইসরায়েলের জন্য একটা পরিষ্কার মানে পথ হয়ে গেছে ওই পুরো এরিয়াটাকে। কাজী ওখানে ইসরায়েল এবং টার্কি দুদেশই চেষ্টা করবে একটা ডেমোক্রেটিক প্রসেস আনার জন্য তাদের নিজেদের, কারণ এখানে যদি বিভিন্ন গ্রুপে মারামারি হয় এবং এটা আফগানিস্তানে পরিণত হয়, তাহলে এই দুদেশের জন্য কোনো একটা ভালো বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ট্রাম্প বলেছেন সিরিয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এই যুদ্ধ আমেরিকার নয়। সিরিয়াতে কি তাহলে আমেরিকার কোনো ট্রাম্পের কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, নাকি ইটস এ ভেরি সিম্পলিফাইড ট্রাম্প, যেটি সবসময় বলে থাকেন যে আমি একদিনে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতে পারবো? সিরিয়ার ঘটনাটা কিন্তু সেরকম নয়, কারণ আমেরিকার ফরেন পলিসির একটি বড় অংশ হচ্ছে তারা মনে করলো যে ইরাক দখল করবেন, তারা গেলেন, তারা দখল করলেন, ধ্বংস করলেন। সো ট্রাম্প যেটি বলছেন যে তার মাথা ব্যথা নেই, এটি আসলে কি রিয়েলি সম্ভব? কোনো যে আমেরিকা কোনো রকম হস্তক্ষেপ করবে না, তারা তো অলরেডি হস্তক্ষেপ, তারা হাঁটু পানিতে ডুবে আছেন সেখানে। আমি ভাই ট্রাম্পকে প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। ট্রাম্প কিন্তু টিপিক্যাল পলিটিশিয়ান নয়। আমি হলে বলতাম যদি আর একটা ডেমোক্রেট এখানে হতো, কমলা হতো, আমি বলতাম না, ফরেন পলিসি পার্সোনালিটি দিয়ে চেঞ্জ হয় না, ফরেন পলিসি ইনস্টিটিউশনাল। কিন্তু ট্রাম্প যেহেতু একটা সম্পূর্ণ ভিন্ন মানুষ, তিনি খুব হুইমজিক্যাল, তার নিজের পছন্দ মতো তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। যেমন ধরা যাক পশ্চিম ইউরোপের সঙ্গে তার সম্পর্ক, নেটো নিয়ে তার যে অবস্থান, রাশিয়ার সঙ্গে তার যে অবস্থান, যা সম্পূর্ণই আমেরিকান পলিটিক্যাল অর্থোডক্সের সম্পূর্ণ বিপরীত তার অবস্থান। ফলে ট্রাম্পকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। যেটা আমরা বলতে পারি অলমোস্ট ডেফিনেট হচ্ছে যে ট্রাম্পের সময় ডেফিনেটলি আমেরিকান সোলজার আর সেখানে যাবে না, অর্থাৎ আমেরিকান বুটস থাকবে না অন দ্য গ্রাউন্ড। কিন্তু এর মানে এই না যে আমেরিকা এনগেজ থাকবে না। আমি একটু আগে বলেছি যে ইসরায়েল অলরেডি সেখানে ইনভলভ। ইসরায়েল মানেই কিন্তু আমেরিকা। মাথায় রাখতে হবে যে এদের স্বার্থটা সংযুক্ত, এরা একে অপরের সঙ্গে একইভাবে কাজ করে কমন স্ট্র্যাটেজিক গোলস বা অবজেক্টিভস অর্জন করবার জন্য। তাদের অবজেক্টিভটা কি? মূলত এই অঞ্চলে ইসরায়েলের প্রতিপক্ষ হয়ে না উঠতে পারে কেউ, তা নিশ্চিত করা। প্রতিপক্ষ বলতে মূলত কি বোঝায়? আর তো কেউ বাকি নেই, সবাইকে তো নিঃশেষ করে দেওয়া হচ্ছে। বাকি আছে একমাত্র ইরান। ইরানকে নিঃশেষ করা, রেজিম চেঞ্জ বলুন আর ইরানের ইকোনমি ধ্বংস করা বলুন, তা হচ্ছে মূল টার্গেট। ফলে এই টার্গেট পূরণ করবার জন্য ইসরায়েল এবং আমেরিকা, ট্রাম্প এবং নেতানিয়াহু হাতে হাত মিলিয়ে কাজ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যথার্থই বলেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।